তুমিও কি উপপাদ্য মুখস্থ করছো? আজকের পর থেকে উপপাদ্য মুখস্থ নয়, নিজের মতন করে বানিয়ে লিখবে। আমি তোমাদের গ্যারান্টি দিলাম। দেখো, ব্যাস নয় এরূপ জ্যা, ব্যাস নয় এরূপ জ্যা, ব্যাস কি তাকে আগে বুঝতে হবে। জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত কথার অর্থ কি? জ্যা কাকে বলে, ব্যাস কাকে বলে, কেন্দ্র কাকে বলে এবং লম্ব কাকে বলে, এই যে চারটে পাঁচটা বিষয়, এই চারটা পাঁচটা বিষয় বোঝো। পুরো উপপাদ্যটা একবার পড়লেই তুমি উপপাদ্যটা কমপ্লিট করতে পারবে। তো চলো একেবারে প্রথম থেকে শুরু করি। দেখো, প্রথমে আমরা একটা বৃত্ত আঁকবো। সেই বৃত্তের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, অর্থাৎ বৃত্তের এমন একটা বিন্দু যে বিন্দু থেকে বৃত্তের পরিধিতে প্রত্যেক দিকে, মানে প্রত্যেকটা দিকে, এদিক এদিক সব দিকে সমান দূরত্ব, তাহলে সেই বিন্দুকে বলা হবে কেন্দ্র। কি বলা হবে? কেন্দ্র। এবং এই কেন্দ্র থেকে বৃত্তের পরিধিতে যে দূরত্ব তাকে বলা হবে ব্যাসার্ধ। কি বলা হবে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। আর যদি কোনো ব্যাসার্ধ একেবারে সরাসরি কেন্দ্রের উপর দিয়ে পার করে তাহলে তাকে বলা হবে ব্যাস। তাকে কি বলা হবে? ব্যাস। তাকে কি বলা হবে? ব্যাস। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে জ্যা বিষয়টা কি। দেখো, বৃত্তের জ্যা আর বৃত্তের ব্যাস এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। যদি কোনো সরলরেখা কেন্দ্র দিয়ে না গিয়ে বৃত্তের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গিয়ে স্পর্শ করে কোনো সরলরেখা, তাহলে তাকে বলবো জ্যা। কি বলবো? জ্যা। কি বলবো? জ্যা। এবং সেই জ্যা কিন্তু সব দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, কেন্দ্র দিয়েও হতে পারে। যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই কেন্দ্রগামী জ্যাকে বলবো ব্যাস। তাহলে ব্যাস অবশ্যই জ্যা, কিন্তু জ্যা কিন্তু অবশ্যই ব্যাস নাও হতে পারে। কথাটা ভালো করে বোঝো। ব্যাস নামে যে রেখাটি পরিচিত কেন্দ্রগামী, সেই রেখাটি অবশ্যই একটি জ্যা। সেই রেখাটি অবশ্যই একটি জ্যা। কিন্তু সকল জ্যা কি বৃত্তের ব্যাস হতে পারে? হতে পারে না, কারণ যদি কেন্দ্র দিয়ে যায় তবেই সেটা ব্যাস হবে। তাহলে যেহেতু কেন্দ্র দিয়ে তো সকল জ্যা যায় না, তাহলে সেগুলো ব্যাস হবে কি করে? তাহলে সেখান থেকে আমি কিন্তু একটা কনক্লুশন আসতে পারি যে ব্যাস হলে অবশ্যই জ্যা হবে, আর জ্যা হলেই যে ব্যাস হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আসি লম্ব। কোনো সরল রেখার উপর যদি কোনো সরল রেখা এসে আপতিত হয় এবং তার উভয় পাশে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে তাকে বলবো লম্ব। তাকে কি বলবো? লম্ব। যে আপতিত রেখাটা আসলো তাকে বলবো লম্ব। ক্লিয়ার? সমদ্বিখণ্ডিত করার অর্থ কি? কোন সরল রেখার উপর যদি কোনো সরল রেখা এসে পড়ে এবং তার উভয় পাশে সমান দূরত্ব বিস্তার রেখাকে উৎপন্ন করে, অর্থাৎ কোন সরল রেখার মধ্যবিন্দুতে এসে পৌঁছালে তাহলে সেই সরল রেখাকে দুই খণ্ডে বিভক্ত করবে, তাই তাকে বলা হয় সমদ্বিখণ্ডিত বা সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা মেন উপপাদ্যে আসি। দেখো, ছবিতে আমাদের যে প্রশ্নে বলে দেওয়া আছে সেই প্রশ্নটা আমরা একটু ভালো করে পড়বো আর একবার লাস্ট। সেটা হচ্ছে উপপাদ্য। প্রশ্ন তো বলবো না, এটাকে আমরা বলবো উপপাদ্য। দেখো, উপপাদ্য শব্দের অর্থ কি? কোনো একটা লাইন বা কোনো একটা তথ্য, সেই তথ্যটাকে আমাদের প্রমাণ করতে হবে। দেখা গেল তোমাকে বলা হলো সূর্য পূর্ব দিকে ওঠে, তো সূর্য পূর্ব দিকে ওঠে এর মানে কি? পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু আমি কিন্তু বলিনি যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, এই যে শব্দটা, এই যে লাইনটা, এই যে লাইন, এই লাইনটার মাধ্যমে কিন্তু আমরা একটা জিনিস বললাম, কিন্তু অপর আর একটা জিনিস কিন্তু প্রমাণ করলাম যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এই লাইনটাকে বলা হবে উপপাদ্যের হেডলাইন বা সত্য বা স্বীকার। কি বলবো? স্বীকার। এই যে সূর্য পূর্ব দিকে ওঠে এটাকে প্রমাণ করার জন্য আমি একটা উদাহরণ দিতে পারি। দেখা গেল যে পূর্ব দিকে দাঁড়িয়ে তুমি মুখ করে আছো এবং সেখান থেকে সূর্য উঠছে, তাহলে আমি যদি উত্তর দিকে মুখ করি বা কম্পাস নিয়ে দাঁড়িয়ে থাকি, কম্পাসটা যদি একেবারে উত্তর দিকে কম্পাসে কাটা থাকবে উত্তর দক্ষিণে, তাই কি না? উত্তর আর দক্ষিণে থাকে কম্পাস, এবং যদি উত্তর দিক নির্ণীত হয়ে থাকে তাহলে আমরা পূর্ব দিক পশ্চিম দিক পেয়ে যাব। তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে সূর্য পূর্ব দিকে উঠছে। তো সেরকমই এই যে উপপাদ্যের যে লাইনগুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠার মতো একটা লাইন, এবং সেখানে এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো চলো, এই উপপাদ্যে কি বলেছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে? তাহলে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে আমরা এই যে বৃত্ত রয়েছে এই বৃত্তের কেন্দ্রের নাম কি? ও কেন্দ্র। আমরা ও কেন্দ্রের বৃত্তের কি বলেছি? এ বি ব্যাস নয়। এ বি কি বলেছে? ব্যাস নয়। কারণ কি? কেন্দ্র দিয়ে না যাওয়ার জন্য
এটাকে কি বলবো, ব্যাস নয়। তাহলে এটা একটা জ্যা, অবশ্যই জ্যা, এবং এটি একটি জ্যা। এবং ওডি কি বলেছে, ওডি, ওডি মানে কি, যে রেখাটা উপর থেকে আপতিত হয়েছে সেই রেখাটা এ বি জ্যায়ের উপর লম্ব। লম্ব মানে কি, এই কোণ আর এখানে কোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, কি প্রমাণ করতে হবে, এই যে ওডি রেখাটি আসলো, এই ওডি রেখাটি এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত করা মানে কি, এই এডি এবং বিডির দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এডি সমান সমান বিডি। ক্লিয়ার? এবার দেখো অঙ্কন করেছে ও এ, এই যে ও এ, ও এ এবং ও বি, ও এ এবং ও বি যুক্ত করেছে, এবং যুক্ত করার পরে কি হয়েছে, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে, দেখো যেহেতু ও ডি এ বি জ্যায়ের উপর লম্ব, তাহলে এখানে কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। আচ্ছা, বইয়ের কি ভাষা দেওয়া আছে সেটা আমি একটু পরে বোঝাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। দুটো ত্রিভুজ, দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবং দুটো ত্রিভুজের এইখানে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবং এই যে বাহুটা, এই যে ও এ বাহুটা, এই বাহুটা, এই বাহুটা কি হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ সমান সমান ও বি হলো, আর এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল ও ডি এ সমান সমান অ্যাঙ্গেল ও ডি বি। ঠিক আছে? আচ্ছা, আর ও ডিটা এই ত্রিভুজের মধ্যে রয়েছে, অর্থাৎ এ ও ডি এই ত্রিভুজের মধ্যে রয়েছে। ত্রিভুজ কি ছিল, ত্রিভুজ এ ও ডি, এই ত্রিভুজের মধ্যে ও ডিটা রয়েছে, এবং এই ত্রিভুজের মধ্যে ও ডিটা রয়েছে। তাহলে এই ত্রিভুজের আর এই ত্রিভুজের তিনটে জিনিস যখন আমি এক করতে পারলাম, দেখো এখানে বলা আছে সমকোণী ত্রিভুজ, মানে কি এইখানে কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ, এখানে কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ত্রিভুজ এ ও ডি এ এবং ও ডি বি থেকে অ্যাঙ্গেল ও ডি এ এবং অ্যাঙ্গেল ও ডি বি প্রত্যেকটা সমকোণ, যেটা আমি একটু আগে বললাম। এবং অতিভুজ যেটা বলা হয়েছে, সেই অতিভুজটা ওই একই বৃত্তের ব্যাসার্ধ, এবং ও ডিটা সাধারণ বাহু। ঠিক আছে? তিনটে বাহু যখন তিনটে জিনিস, ঠিক আছে, তিনটে বাহু বা তিনটে কোণ বা তিনটে বাহু কোণ মিলিয়ে, এখানে দেওয়া আছে আর এইচ এস শর্ত অনুসারে, ঠিক আছে, তিনটে জিনিস যদি দুটো ত্রিভুজের এক হয়ে যায়, তাহলে তাকে বলবো সর্বসম ত্রিভুজ। কি ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ। এবং সর্বসম ত্রিভুজের আর বাদ বাকিগুলো সমান। অর্থাৎ দেখা গেল যে একটা যমজ বাচ্চা আর একটা যমজ বাচ্চা, ঠিক আছে, আমি বুঝতে পারছি না যে এটা যমজ, কিন্তু ওর চোখ, ওর চোখ, ওর কান, ওর কান, ওর নাক, ওর নাক সবই এক। তাহলে ওর হাত আর ওর হাত কি হবে, একই হবে। ঠিক আছে, সেম জিনিস। তাহলে এটা এডি সমান সমান বিডি। এবার এডি আর বিডি যখন সমান হলো, ওটাই তো প্রমাণ করতে বলেছে, ওটাই তো প্রমাণ করতে হবে, তাই কি না? ওটাই তো প্রমাণ করতে হবে। সুতরাং সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, এটা হলো আমাদের প্রমাণিত। এবার এটা নিজের ভাষায় লিখতে হবে, উপপাদ্য কখনো মুখস্থ করে হুবহু লিখতে হয় না। হুবহু লিখলে ভালো, কিন্তু মুখস্থ না করে যদি নিজের থিমটা বোঝো, বুঝে জাস্ট তুমি প্রমাণ করলা, প্রমাণ করলে বারে তোমাকে 5-এ 5 নাম্বার দিয়ে দেবে। বোঝা গেল? থ্যাংক ইউ সো মাচ।